কুমিল্লা সিসিএন পলিটেকনিকের উদ্যোগে ইনোভেশন ফেয়ার শুরু হয়েছে তাদের নিজস্ব ক্যাম্পাসে। দিনব্যাপী এই ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণ করেছে তাদের বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং প্রায় ৩৯টি প্রজেক্ট তারা এখানে উপস্থাপন করেছে। এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করতে দেখছি। আমরা সরাসরি সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো যে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তারা যা করছে সেগুলো থেকে তারা ভবিষ্যতের জন্য এবং একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের জন্য কিন্তু তারা কিভাবে বিজ্ঞান এবং প্রকৃতিকে ভারসাম্য করে কিভাবে মানুষের জীবনকে সহজ করা যায় তারই আলোকে নানা রকম প্রকল্প তারা এখানে নিয়ে এসেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু জানবো। আপনাদের এই প্রজেক্টের নাম কি এবং কি থাকছে? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এলপিজি গ্যাস লিকেজ ডিটেকশন সিস্টেম। এটার মাধ্যমে আমরা প্রায় সময় দেখি বাসাবাড়িতে গ্যাসের সমস্যা, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। এটার মাধ্যমে আমরা আগে থেকে সতর্ক হতে পারতেছি, যার কারণে এটার মাধ্যমে আমরা যখন গ্যাস লিকেজ হবে বাসাবাড়িতে, যখন চুলার দুয়ারে বা রান্নাঘরে যখন গ্যাস হবে, লিকেজ হবে, তখন এটা আমরা আগে থেকে সতর্ক হয়ে যাব, অ্যালার্ম দিবে, তার মাধ্যমে সতর্ক হয়ে যাব আর কি। তারা এই যে এলপিজি গ্যাস লিকেজের মাধ্যমে যে দুর্ঘটনাগুলো ঘটে তার মাধ্যমে তার থেকে সতর্কতার জন্য তারা এই প্রজেক্টটি তারা তৈরি করেছেন এবং সেখানে এই যে গ্যাস স্টোভ আর কি, চুলা আর কি, যখন গ্যাস ডিটেক্ট করবে তখন চুলা অটোমেটিক অফ হয়ে যাবে আর কি। আর তখন যে গ্যাসের যে বাসার মধ্যে রান্নাঘরের মধ্যে যে গ্যাসটা জমা থাকবে ওইটা এই মিনি ফ্যানের মাধ্যমে রুম থেকে বের করে দিবে আর কি। আবার তার সাথে আবার এটা অ্যালার্ম সিস্টেম আছে। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমরা দেখলাম যে আসলে তারা এইরকমই বিভিন্ন রকম প্রকল্প ওখানে উপস্থাপন করেছেন। এখানে আমরা একটি প্রকল্প দেখতে পাচ্ছি, একটি ড্রেনেজ সিস্টেম নিয়ে, স্মার্ট ড্রেনেজ সিস্টেম নিয়ে তারা করেছেন। আমাদের নগরীর প্রধানতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে বলবেন যে জলাবদ্ধতা নিরসনে আপনাদের এই প্রজেক্ট কিভাবে কাজ করে? আমাদের প্রজেক্টে আসলে কাজ করে হচ্ছে আমাদের যে স্বাভাবিক নর্মাল যে ড্রেনগুলো আছে এগুলোতে যে নলটা থাকে, পানি নিষ্কাশনের যে নলটা থাকে, এটার প্রবেশ মুখে যদি নর্মালি কোনো বজ্র পদার্থ যেগুলো অপচনীয়, প্লাস্টিক জাতীয় বোতল, তারপরে হচ্ছে পলিথিন, এগুলো আটকায় যায়, তাহলে হচ্ছে সহজেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় পাইপ আটকায়া। এখন আমরা যদি এটার মাথায় একটা ফিল্টার ইউজ করি তাহলে হচ্ছে বড় যেই ময়লাগুলো আছে এগুলা দিয়ে হচ্ছে আমাদের এই ড্রেনটা হচ্ছে বদ্ধ হয়ে যাবে না, এটা খোলা থাকবে। আর স্পেশালি আমাদের যখন এটা রান করবে, পানি বা বজ্র পদার্থ বেশি হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এখান থেকে পৌরসভাতে সিগন্যাল দিতে পারবো। এটা লাইনটা দিয়ে দাও, এটা ধরো। যখন এখানে পানি এবং বজ্র পদার্থ একই সাথে আসবে তখন হচ্ছে আমরা এখানে যখন ময়লা ডিটেক্ট করতে পারবো পানির ফ্লোয়ের সাথে, যেমন এই ময়লা ডিটেক্ট করতে পারলে তারা আসলে দেখাচ্ছেন যে কি করে ড্রেনের মধ্যে যদি ময়লা আটকে যায় তাহলে সেটি কিভাবে একটি সিগন্যালের মাধ্যমে সিটি কর্পোরেশন এবং কর্তৃপক্ষকে জানাবে, সেই একটি স্বয়ংক্রিয় পদ্ধতি তারা দেখাচ্ছেন। আসলে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে যে ড্রেনেজগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতাগুলোর সূত্রপাত হয়। আমরা একটি প্রকল্প দেখছি যে ফুড স্টেপ পাওয়ার জেনারেটর। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের এই প্রকল্প। জি, আমাদের এটার প্রজেক্টের নাম হচ্ছে ফুড স্টেপ পাওয়ার জেনারেটর। এটা মূলত আমরা গতিশক্তিকে যান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করছি। তো সেই জন্য আমরা এখানে একটি র্যাক এবং একটি পিনিয়ন এবং তার সাথে একটি ডায়নামো মোটর অ্যাড করেছি। জি অবশ্যই, এটা এইভাবে হচ্ছে যখন একটা মানুষ পায়ে চাপ দিব অথবা এখানে গাড়ির স্পিড ব্রেকার আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি এবং এর মাধ্যমে এখানে বিদ্যুৎ তৈরি হবে আর কি। এবং আমরা চাইলে এটিকে এখানে বিদ্যুৎটা ব্যাটারির মাধ্যমে সংরক্ষণ করে লাইট, রাস্তার পাশে যে আমাদের ল্যাম্প পোস্ট আছে, আমাদের ট্রাফিক লাইট আছে, তারপর আমরা চাইলে ইলেকট্রিক ভেহিকেলগুলো চার্জ দেওয়ার জন্য পোর্টেবল সিস্টেম করতে পারি আর কি। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তারা যা শিখছে এবং তা থেকে যে নতুন নতুন প্রকল্প তারা কিভাবে গ্রহণ করে আমাদের জীবনযাত্রাকে সহজ করা যায় সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা এখানে আমরা দেখছি যে উপস্থাপন করছে। এবং ফ্ল্যাটিং হাউস ফাউন্ডেশন সিস্টেম, এই পদ্ধতির মাধ্যমে বন্যা প্রবণ এলাকাতে কী করে একটি ঘর পানির যখন প্রবাহ বেড়ে যাবে সেটিকে একটু উপরে তোলা যাবে এবং তার মাধ্যমে আসলে যে হালকা যেই ঘর সেটি কীভাবে নির্মাণ করা হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। অর্থাৎ জীবনযাপনের কে সহজ করতে, মানুষের দুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনার রোধের জন্য কিন্তু নানা রকম প্রকল্প তারা এখানে উপস্থাপন করেছেন। এবং ইকো শেল
প্লান্ট বুস্টার কিভাবে কাজ করবে সে বিষয়গুলো কিন্তু তারা আসলে এখানে উপস্থাপন করেছে। আমরা আরেকটি প্রকল্প নিয়ে যারা কাজ করছেন পেভার ব্লক, আমরা একটু দেখতে চাচ্ছি যে পেভার ব্লক কি করে আসলে আমাদেরকে সহযোগিতা বলবেন যে আপনাদের এই পেভার ব্লক কি? জি স্যার, আমরা এটা মূলত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল থেকে তৈরি করছি আর কি স্যার। আমাদের এই ওয়েস্টেজ ম্যাটেরিয়ালগুলোকে আমরা কিন্তু রিসাইকেল বা রিউজ করতে পারি না স্যার। তো আমরা এই জন্য আমরা এখানে 1:2:3 অনুপাতে একটা ফেভার ব্লক তৈরি করছি, যেটার ফলে আমাদের বায়ু দূষণ থেকে আমাদের রোধ করবে, তারপরে হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব হিসাবে তৈরি করবে আর কি স্যার। আমাদের চারপাশে যে আমাদের ভবনের যেই বর্জ্যগুলো রয়েছে যেগুলো কাজে লাগে না ওয়েস্টেজ, সেগুলোকে কি করে কাজে লাগানো যায় এবং সেগুলো দিয়ে কম খরচে ব্রিক্স নির্মাণ করে এবং সেগুলোতে ফুটপাত তৈরি অথবা কম খরচে কিভাবে আমাদের যেই ফুটপাত ড্রেনেজের কাজ করা যায় সেগুলো নিয়ে আসলে তারা কাজ করছে। আমরা আরেকটি প্রকল্প দেখাতে চাই যে সেখানে মাছের আঁশ কিংবা পাখির পালক ব্যবহার করে প্লাস্টিক তৈরি করা হচ্ছে, যেগুলো আসলে মাটির সাথে এই প্লাস্টিকের যে পণ্যগুলো ব্যাগগুলো সেগুলো মাটির সাথে মিশে যাবে। আপনাদের এই প্রকল্পটা সম্পর্কে একটু বলুন। যে আমরা দেখতে পারি যে পৃথিবীতে মুরগির পালকটাকে বর্জ্য হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাকে যেন বর্জ্য হিসেবে ব্যবহার না করে এটাকে একটা পরিবেশ বান্ধব প্লাস্টিকে রূপান্তরিত করা যায়, সেজন্য আমাদের এই এক্সপেরিমেন্টটা যে আমাদের প্লাস্টিকের যে এক্সপেরিমেন্টটা আছে এটাকে আমরা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে রূপান্তরিত করি, যেন এটা পরিবেশ বান্ধব হওয়ার কারণে 20 থেকে 25 দিনের ভিতরে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হওয়ার পরে এটাকে আর আমরা বর্জ্য হিসেবে ব্যবহার করতে পারি না। ধন্যবাদ। আসলে কি করে পাখির পালক এবং মাছের আঁশকে ব্যবহার করে প্লাস্টিক তৈরি করা হচ্ছে এবং তার মাধ্যমে আমরা যে পরিবেশে আমরা বর্তমানে যে পলি ব্যাগ প্লাস্টিকগুলো দেখছি সেগুলো কিন্তু মাটির সাথে মিশছে না এবং পরিবেশ দূষণ করছে, জলাবদ্ধতা তৈরি করছে। তো এই থেকে কিভাবে আগামীর পৃথিবীটাকে পরিত্রাণ দেওয়া যায় এবং সুন্দর জৈবিক ব্যবহারের মাধ্যমে এই ব্যাগগুলো ব্যবহার করা যায় সেগুলো কিন্তু তারা এখানে তাদের উদ্ভাবনীতে উঠে এসেছে। আমরা এই বিষয়গুলো আরও ছাত্রদের সাথে কথা বলছি যে তারা তাদের পড়াশোনার পাশাপাশি এগুলো নিয়ে যারা কাজ করছেন এবং এই আয়োজনের পেছনে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই উদ্ভাবনী মেলার যেটি আপনারা কেমন সাড়া পেয়েছেন এবং শিক্ষার্থীদের কাছের এই উদ্ভাবনীগুলোকে আপনারা কীভাবে কাজে লাগাতে চান? আমরা এই উদ্ভাবনী মেলার মাধ্যমে অনেক সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের এই স্টলগুলো যারা পরিদর্শন করেছেন, প্রশাসনের কুমিল্লার স্থানীয় প্রশাসনের কর্তারা এসেছেন এবং তারা আমাদেরকে খুব উৎসাহ জুগিয়েছেন এবং আমরা এখানে 39টি প্রজেক্ট এখানে প্রদর্শন করেছে। আমাদের শিক্ষার্থীরা তাদের গবেষণার যে আপনারা জানেন যে বাংলাদেশের যে গবেষণার যে আর্থিক যে বিষয়গুলো থাকে এখানে কিন্তু খুব লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের মধ্যে থেকেও কিন্তু আমাদের শিক্ষার্থীরা গবেষণা করে এই 39টি প্রজেক্ট নিয়ে এসেছে। এখানে আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্ট যদি আমি বলি সেটা হচ্ছে যে ফুড স্টেপ থেকে কিভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। সেখানে হচ্ছে আমাদের দেশে যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, সড়ক দুর্ঘটনা প্রবণ একটা দেশ আমাদের, সেখানে দেখা গেছে যে আমাদের ড্রাইভাররা অনেক সময় ঘুমিয়ে যায়। একটা চশমা যদি সে চোখে দেয় দিয়ে যদি সে গাড়িটা চালায় তাহলে আমাদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন হচ্ছে সে যদি ঘুমিয়ে যায় অথবা সে যদি তন্দ্রাচ্ছন্ন হয় তখন সেই চশমাটা কিন্তু অ্যালার্মিং করবে, তাকে জাগিয়ে তুলবে। হ্যাঁ, তো আমাদের এই শিক্ষার্থীরা বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট 2001 সাল থেকে প্রায় 25 বছর যাবৎ সফলতার সাথে সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। অতীতেও আমরা কিন্তু অনেক চমৎকার ইনোভেশন আমরা নিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়গুলোতে ছাত্রদের খুব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই সিসিএন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর তারিকুল ইসলাম চৌধুরী। আপনারা যে শিক্ষার্থীদেরকে এই উদ্ভাবনী কাজে সম্পৃক্ত করেছেন তাদের পড়াশোনার পাশাপাশি তারা অনেক চমৎকার কিছু উপস্থাপন করছেন, এগুলোকে আপনারা কিভাবে কাজে লাগাতে চান এবং দেশ এবং পৃথিবীর জন্য? আমরা যে জিনিসটা চেষ্টা করছি, আমি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলি। যে থিম নিয়ে আমরা কাজ করছি সেই থিমটা হচ্ছে 3P, পিপল, প্ল্যানেট, প্রফিট। আমরা জনগণের জন্য কাজ করছি, বিভিন্ন প্রজেক্টগুলি তৈরি করছি যেটাকে পরিবেশের কোনো ক্ষতি হবে না, আমরা পৃথিবীটাকে রক্ষা করার জন্য পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং অবশ্যই প্রফিটেবল হবে। শিক্ষার্থীরা এদিক থেকে তাদের নিজস্ব স্টার্ট-আপ উদ্বোধন করে তার শিক্ষা পরবর্তী জীবনে সে নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে। আর এছাড়াও আমরা চেষ্টা করছি স্থানীয় প্রশাসন বা স্থানীয় যে নীতি নির্ধারক মহল আছেন
যেমন আমরা স্থানীয় প্রশাসনকে আমন্ত্রণ জানিয়েছি, ওনারা আসছেন সকালবেলা, এসে কিন্তু বিভিন্ন বিষয়গুলি দেখে গেছেন এবং সেগুলি কোথায় কাজে লাগানো যায়, ইমপ্লিমেন্ট করা যায় সে বিষয়ে তারা পরামর্শ দিয়ে গেছেন। আমরা দুপুরের পরে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় আসবেন, ওনাকেও আমরা দেখাবো যে আপনার সিটি কর্পোরেশনের উন্নয়নে কোনো প্রজেক্ট যদি লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। অর্থাৎ আমাদের স্টুডেন্টরা রাষ্ট্রের উন্নয়নে, স্থানীয় উন্নয়নে যে কোনো বিষয়ে সহযোগিতা অবশ্যই করতে পারবে। ধন্যবাদ। শিক্ষার্থীদের এই যে আয়োজনটিতে অংশগ্রহণ, তাদের পড়াশোনার পাশাপাশি একটি সুন্দর নতুন পৃথিবী কি করে মানুষের জন্য বসবাসযোগ্য করা যায়, কি করে দুর্ঘটনা রোধ করে মানুষের জীবনযাত্রাকে সহজ করা যায়, এবং পৃথিবী যেভাবে দূষিত হচ্ছে, গাছ কমে যাচ্ছে এবং মানুষের নানা রকম সমস্যা, রোগ ব্যাধি বাড়ছে এবং দুর্ঘটনা বাড়ছে, সেগুলো থেকে মানুষের জীবনকে সহজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিজ্ঞান প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছে। এবং এই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি এখানে সার্ভেইং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, সিভিল সহ নানা রকম বিভিন্ন রকম বিভাগে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এখানে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্পগুলো এখানে নিয়ে এসেছেন এবং আশা করা যায় যে তারা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে এবং তাদের যেই প্রচেষ্টা তা থেকে তারা আজকের এই ইনোভেশন ফেয়ারের মাধ্যমে তারা অনুপ্রাণিত হবেন এবং আগামীতে তারা নতুন কিছু দেশের জন্য দিতে পারবেন।